একটা অবিশ্বাস্য যাত্রার চিত্র ফুটে ওঠে। কিভাবে তিনি একটা ঐক্যবদ্ধ জাতীয় পরিচয় গঠনের কৌশল তৈরি করেছিলেন, কিভাবে শূন্য থেকে একটা আস্ত সেনাবাহিনী গড়ে তুলেছিলেন, সেটাই আজ আমাদের মূল অন্বেষণের বিষয়। ঠিক আছে, বিষয়টি একটু খুলে বলা যাক। তার জীবনের একেবারে শুরুর দিকের কয়েকটা ঘটনা দেখলেই বোঝা যায় যে ব্রিটিশদের প্রতি তার আপোষহীন মনোভাব কিন্তু একদিনে তৈরি হয়নি। একদমই না। ধরুন 1897 সালে ওড়িশার কটকে তার জন্ম। এরপর 1916 সালে প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় একটা বড় ঘটনা ঘটে। অধ্যাপক ওটেন যখন ভারতীয়দের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন, সুভাষ বসু তার তীব্র প্রতিবাদ করেছিলেন এবং ফলস্বরূপ তাকে কলেজ থেকে বহিষ্কারও করা হয়। হ্যাঁ, তো এই ঘটনাটা কি তার ভবিষ্যৎ বিদ্রোহের একটা প্রাথমিক ইঙ্গিত ছিল বলে আপনার মনে হয়? নিছক ইঙ্গিত নয়, মানে এটি ছিল তার চারিত্রিক দৃঢ়তার প্রথম বড় প্রমাণ। তিনি অন্যায় মেনে নিতে রাজি ছিলেন না, তার জন্য নিজের কেরিয়ার বা শিক্ষাজীবন ঝুঁকির মুখে পড়লেও নয়। তা তো বটেই। এর চেয়েও বড় কথা হলো 1921 সালের ঘটনাটা। পরিবারের চাপে তিনি ইংল্যান্ডে গিয়ে ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা আইসিএস পরীক্ষা দেন এবং সারা ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে চতুর্থ স্থান অধিকার করেন। চতুর্থ স্থান? মানে তখনকার দিনে এটা ভাবাই যায় না। কিন্তু অভাবনীয়ভাবে তিনি সেই লোভনীয় পদ থেকে ইস্তফা দেন। তার যুক্তি ছিল অত্যন্ত স্পষ্ট, যে সরকার তার দেশকে পরাধীন করে রেখেছে তাদের হয়ে প্রশাসনিক কাজ করা তার পক্ষে সম্ভব নয়। এই সিদ্ধান্ত নেওয়াটা সেই যুগে কতটা কঠিন ছিল তা ভাবলে অবাক হতে হয়। এরপর তিনি দেশে ফিরে রাজনীতিতে যোগ দেন এবং 1938 আর 1939 সালে জাতীয় কংগ্রেসের সভাপতিও নির্বাচিত হন। হ্যাঁ, হরিপুরা এবং ত্রিপুরী কংগ্রেসে। কিন্তু এই টাইমলাইনের সবচেয়ে শ্বাসরুদ্ধকর অধ্যায়টা শুরু হয় ওই 1941 সালের জানুয়ারিতে, যাকে ইতিহাসে গ্রেট এস্কেপ বা মহান পলায়ন বলা হয়। আমি যদি আধুনিক গুপ্তচর বৃত্তির গল্পগুলোর দিকে তাকাই, জেমস বন্ড বা জেসন বর্নের থ্রিলারও হয়তো এর কাছে ম্লান হয়ে যাবে। ছদ্মবেশ এবং পরিকল্পনার নিখুঁত বাস্তবায়নের দিক থেকে এটা সত্যি অতুলনীয়। ভাইপো শিশির কুমার বসুর সাহায্যে গাড়িতে করে কলকাতা থেকে গোমো আর সেখান থেকে ট্রেনে দিল্লি হয়ে তিনি পৌঁছান পেশোয়ারে। আর ছদ্মবেশটা কি ছিল? মোহাম্মদ জিয়াউদ্দিন নামক এক মুসলিম ইন্স্যুরেন্স এজেন্টের বেশ। হ্যাঁ, এই প্রস্তুতির পেছনের খুঁটিনাটিগুলো আরও বেশি চমকপ্রদ। কলকাতার ধর্মতলার বিখ্যাত ওয়াচাল মোল্লা স্টোর থেকে তার জন্য ঢিলেঢালা পোশাক কেনা হয়েছিল। তার লাগেজে স্পষ্ট করে লেখা ছিল মোহাম্মদ জিয়াউদ্দিন, ট্রাভেলিং ইন্সপেক্টর দি এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ভাবা যায় কতটা নিখুঁত পরিকল্পনা। এমনকি পেশাওয়ার থেকে কাবুল যাওয়ার পথে পশতু ভাষা না জানায় তিনি বোবা ও কালা সাজার অভিনয় করেছিলেন, যাতে কেউ তার পরিচয় নিয়ে সন্দেহ না করে। এই দুর্গম যাত্রায় ফরওয়ার্ড ব্লকের নেতা মিয়া আকবর শাহ এবং ভগতরাম তলোয়ার, যিনি রহমত খান ছদ্মনাম নিয়েছিলেন, তাকে ভীষণভাবে সাহায্য করেছিলেন। ওরা তো হেঁটেই পাহাড় পার হয়েছিলেন, তাই না? হ্যাঁ, তারা অত্যন্ত দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে আফ্রিদি আর শিনোয়ারি উপজাতীয় এলাকার ভেতর দিয়ে হেঁটে আফগানিস্তানে প্রবেশ করেন। এটা কোনো সাধারণ শারীরিক বা মানসিক ক্ষমতার কাজ ছিল না। অবিশ্বাস্য। কাবুলে কিছুদিন লুকিয়ে থাকার পর তিনি ইতালীয় পাসপোর্টে অরল্যান্ডো মাজোর্টা নাম নিয়ে মস্কো হয়ে শেষ পর্যন্ত জার্মানি পৌঁছান। এত বড় ঝুঁকি নেওয়ার পেছনে নিশ্চয়ই একটা সুনির্দিষ্ট ভূ রাজনৈতিক হিসাব নিকাশ ছিল। তার মানে তিনি বুঝতে পেরেছিলেন যে শুধু দেশের ভেতরের অহিংস আন্দোলন বা রাজনৈতিক দরকষাকষি দিয়ে ব্রিটিশদের তাড়ানো সম্ভব নয়, তাই তো? হ্যাঁ, এই উপলব্ধিটাই তাকে সমসাময়িক অন্য নেতাদের থেকে আলাদা করেছিল। তিনি পরিষ্কার বুঝতে পেরেছিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হল ব্রিটিশ সাম্রাজ্যের ওপর আঘাত হানার একটা সুবর্ণ সুযোগ, যা হয়তো এক শতাব্দীতে একবারই আসে। মানে লোহা গরম থাকতে থাকতে আঘাত করতে হবে। একদম। একটা দুর্বল আর যুদ্ধরত ব্রিটেনকে চাপে ফেলার জন্য বাইরের শক্তির সাহায্য নেওয়াটা তার কাছে অপরিহার্য মনে হয়েছিল। কিন্তু আমার এখানে একটু খটকা লাগছে। সুভাষ বসু ব্যক্তিগতভাবে সমাজতন্ত্রে বিশ্বাস করতেন। তিনি শ্রমিক ও কৃষকদের অধিকারের কথা বলতেন। হ্যাঁ, সেটা ঠিক। অথচ জার্মানি পৌঁছানোর পর তিনি হিটলারের নাৎসি জার্মানি এবং পরে ইম্পেরিয়াল জাপানের মতো চরম দক্ষিণপন্থী ও ফ্যাসিস্ট শক্তির সঙ্গে হাত মিলিয়েছিলেন। এটা কি তার সমাজতান্ত্রিক আদর্শের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক ছিল না? যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি,
তাহলে দেখব আপাত দৃষ্টিতে স্ববিরোধিতা মনে হলেও এটা ছিল চরম বাস্তববাদ বা প্র্যাগম্যাটিজম। আন্তর্জাতিক কূটনীতিতে একটা পুরনো প্রবাদ আছে, শত্রুর শত্রু আমার মিত্র। আচ্ছা, তিনি এই নীতিতেই বিশ্বাস করতেন। তিনি ইউরোপের ফ্যাসিবাদকে ভারতের জন্য আদর্শ হিসেবে গ্রহণ করেননি, বরং ব্রিটিশদের ভারত থেকে বিতাড়িত করার জন্য তাদের সামরিক সাহায্যকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন। মানে লক্ষ্যটা স্থির ছিল, উপায়টা সময়ের প্রয়োজনে বদলাতে হয়েছিল। ঠিক তাই। তার কাছে তৎকালীন একমাত্র এবং সবচেয়ে বড় অগ্রাধিকার ছিল দেশের স্বাধীনতা অর্জন, তাত্ত্বিক শুদ্ধতা বজায় রাখা নয়। আদর্শগত পার্থক্যের কথা যখন উঠলই, তখন মহাত্মা গান্ধীর সঙ্গে তার সম্পর্কের বিষয়টা তো এড়িয়ে যাওয়ার উপায় নেই। দুজনেরই চূড়ান্ত লক্ষ্য ছিল ভারতের স্বাধীনতা, কিন্তু পথ ছিল সম্পূর্ণ বিপরীত। মূল সংঘাতটাই ছিল উপায়ের নৈতিকতা নিয়ে। গান্ধীজি ছিলেন অহিংসা এবং সত্যাগ্রহের কট্টর সমর্থক। তার মতে একটা মহৎ লক্ষ্য অর্জনের জন্য যে পথটি বেছে নেওয়া হবে সেটাও সমানভাবে মহৎ আর অহিংস হতে হবে। আর সুভাষ বসুর দৃষ্টিভঙ্গি ছিল অনেক বেশি জঙ্গি এবং সামরিক। তিনি মনে করতেন ব্রিটিশরা শক্তির ভাষা ছাড়া কিছু বোঝে না, তাই সশস্ত্র সংগ্রাম ছাড়া পূর্ণ স্বরাজ বা স্বাধীনতা অর্জন অসম্ভব। অর্থনীতির ক্ষেত্রেও তো তাদের চিন্তাভাবনার আকাশ-পাতাল তফাৎ ছিল। গান্ধীজি চাইতেন গ্রাম ভিত্তিক বিকেন্দ্রীকৃত ব্যবস্থা, যাকে আমরা গরুর গাড়ির অর্থনীতি বা হস্তশিল্প নির্ভর অর্থনীতি বলতে পারি। তার কাছে চরকা ছিল স্বাবলম্বনের প্রতীক। আর অন্যদিকে সুভাষ বসু ছিলেন আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রবক্তা। 1938 সালে কংগ্রেস সভাপতি হিসাবে তার একটা বড় পদক্ষেপ ছিল জাতীয় পরিকল্পনা কমিশন বা ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করা। হ্যাঁ, ভারী শিল্পের প্রসারের জন্য। একদম। তিনি মনে করতেন স্বাধীনতার পর ভারতকে যদি বিশ্বের বুকে একটা শক্তিশালী দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াতে হয়, তবে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ আর ভারী শিল্পায়নের কোনো বিকল্প নেই। মানে দারিদ্র্য দূরীকরণের জন্য তিনি রাষ্ট্র নিয়ন্ত্রিত সমাজতান্ত্রিক অর্থনীতির ওপর জোর দিয়েছিলেন। হ্যাঁ, ঠিক তাই। মজার ব্যাপার হলো, এত মতাদর্শগত এবং রাজনৈতিক সংঘাত থাকা সত্ত্বেও তাদের দুজনের মধ্যে কিন্তু গভীর একটা পারস্পরিক শ্রদ্ধা কাজ করত। সুভাষ বসুই কিন্তু প্রথম সিঙ্গাপুর থেকে রেডিও ভাষণে মহাত্মা গান্ধীকে জাতির জনক বলে সম্বোধন করেছিলেন এবং তার আশীর্বাদ চেয়েছিলেন। আবার গান্ধীজিও সুভাষ বসুকে দেশপ্রেমিকদের যুবরাজ বা প্রিন্স অ্যামাং দ্য প্যাট্রিয়টস আখ্যা দিয়েছিলেন। তারা দুজনেই ভারতের সমাজের কিছু মৌলিক পরিবর্তনের বিষয়ে পুরোপুরি একমত ছিলেন। যেমন অস্পৃশ্যতা দূরীকরণ। হ্যাঁ, অস্পৃশ্যতা দূরীকরণ, জাতিভেদ প্রথার অবসান, হিন্দু মুসলিম ঐক্য এবং নারী মুক্তির বিষয়ে উভয়ের লক্ষ্য ছিল অভিন্ন। পথের অমিল থাকলেও দেশের প্রতি ভালোবাসার প্রশ্নে তারা ছিলেন একে অপরের পরিপূরক। এখানে বিষয়টি সবচেয়ে চমকপ্রদ হয়ে ওঠে। ইউরোপ থেকে সাবমারিনে করে এক বিপদ সংকুল সমুদ্র যাত্রা পেরিয়ে 1943 সালে তিনি পৌঁছান এশিয়ায়, প্রথমে জাপান এবং পরে সিঙ্গাপুরে। আর সেখানেই তিনি আজাদ হিন্দ ফৌজ বা IN-এর দায়িত্ব গ্রহণ করেন এবং তার বিখ্যাত টোটাল মোবিলাইজেশন বা সর্বাত্মক সংহতির ডাক দেন। এই সর্বাত্মক সংহতি পরিকল্পনাটা কতটা সুদূর প্রসারী ছিল তা বিশ্লেষণ করলে সত্যি অবাক হতে হয়। ক্যাপ্টেন মোহন সিংয়ের নেতৃত্বে প্রথম IN-এর একটা ভিত্তি আগে থেকেই ছিল, যা মূলত জাপানিদের হাতে বন্দী হওয়া ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে তৈরি হয়েছিল। কিন্তু সুভাষ বসু দায়িত্ব নেওয়ার পর এটা একটা বিশাল জাতীয় বাহিনীতে রূপান্তরিত হয়। মানে তিনি শুধু সামরিক যুদ্ধবন্দীদের ওপর নির্ভর করেননি। একদম না। চীন, জাপান, ফিলিপাইন্স, মালয়ে, বার্মা, পুরো পূর্ব এশিয়া জুড়ে থাকা সাধারণ ভারতীয় নাগরিকদের তিনি এই বাহিনীতে যুক্ত করেন। সবচেয়ে বড় কথা হলো, তিনি ব্রিটিশদের তৈরি করা সেই তথাকথিত মার্শাল রেস বা সামরিক জাতির মিথ একেবারে ভেঙে চুরমার করে দিয়েছিলেন। হ্যাঁ, ব্রিটিশরা তো বছরের পর বছর ধরে প্রচার করত যে ভারতের কেবল নির্দিষ্ট কিছু সম্প্রদায় শারীরিকভাবে যুদ্ধ করার যোগ্য। কিন্তু সুভাষ বসু মালয়ের রাবার বাগানের শ্রমিক থেকে শুরু করে সাধারণ দোকানদার, সব ধর্ম, বর্ণ ও প্রান্তের মানুষকে এক ছাতার নিচে এনেছিলেন। এটা একটা ঐক্যবদ্ধ জাতীয় পরিচয় গঠনের অবিশ্বাস্য একটা কৌশল ছিল। সামরিক কাঠামোর ভেতরেই তিনি অসাম্প্রদায়িক ভারতের একটা মডেল তৈরি করেছিলেন। IN-এর মধ্যে আলাদা কোনো হিন্দু, মুসলিম বা শিখ রান্নাঘর ছিল না, সবাইকে একসঙ্গে খেতে হতো। তিনি মিশ্র রেজিমেন্ট গঠন করেছিলেন, যাদের নাম দেওয়া হয়েছিল গান্ধী, আজাদ এবং নেহরু ব্রিগেড। এমনকি নারীদের জন্য তো একটা সম্পূর্ণ আলাদা কমব্যাট রেজিমেন্ট তৈরি করেছিলেন, ঝাঁসির রানী রেজিমেন্ট, যার নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন।
40-এর দশকে দাঁড়িয়ে সামরিক বাহিনীতে নারীদের এই সরাসরি যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ সারা বিশ্বের নিরিখেই একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তার এই বিখ্যাত ভাষণটা কেবল আবেগের বহিঃপ্রকাশ ছিল না, এটা ছিল সেই সর্বাত্মক সংহতির মূল মন্ত্র। তিনি সাধারণ মানুষকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে স্বাধীনতা কেউ উপহার হিসেবে দেবে না, এর জন্য চরম মূল্য চোকাতেই হবে। ঠিক। কিন্তু এই বিশাল সেনাবাহিনী চালানোর জন্য তো প্রচুর অর্থের প্রয়োজন ছিল। কোনো দেশের সরকারি কোষাগার ছাড়া একটা বিদ্রোহী বাহিনী কিভাবে এই অর্থের যোগান পেল? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তার প্রশাসনিক দক্ষতার মধ্যে। তিনি আরজি হুকুমতে আজাদ হিন্দ বা আজাব হিন্দ সরকারের একটা বিকল্প এবং স্বাধীন প্রশাসনিক কাঠামো তৈরি করেছিলেন। এই সরকারের নিজস্ব ব্যাংক ছিল, যাকে আজাদ ন্যাশনাল ব্যাংক বলা হতো। বাহ! দক্ষিণ পূর্ব এশিয়ার ভারতীয় ব্যবসায়ীরা তাদের সম্পদের একটা বড় অংশ হাসি মুখে এই ব্যাংকে দান করেছিলেন। সাধারণ মহিলারা তাদের গয়না খুলে দিয়েছিলেন। আজাদ হিন্দ সরকারের নিজস্ব ডাকটিকিট এবং কারেন্সি বা মুদ্রাও ছাপা হয়েছিল। এটা প্রমাণ করে যে তিনি শুধু একটা বিদ্রোহী বাহিনী চালাননি, বরং বিদেশের মাটিতে বসে স্বাধীন ভারতের একটা কার্যকরী ব্লুপ্রিন্ট বা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করছিলেন। একদম। কিন্তু যুদ্ধক্ষেত্রের বাস্তবতা অনেক সময় আবেগের চেয়ে অনেক বেশি নির্মম হয়। 1944 সালের দিকে আইএনএ এবং জাপানি বাহিনী যখন ভারতের উত্তর পূর্ব সীমানায় প্রবেশ করল, ইম্ফল ও কোহিমায় তারা তীব্র প্রতিরোধের মুখে পড়ে। তারা বীরত্বের সঙ্গে যুদ্ধ করে। মণিপুরের মৈরাঙে ভারতের ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করতে সক্ষম হয়েছিল ঠিকই, কিন্তু প্রতিকূল প্রকৃতি বোধহয় তাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। হ্যাঁ, বর্ষার আগমন, দুর্গম পাহাড়ি এলাকায় রসদ সরবরাহের লাইন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, খাবার ও ওষুধের তীব্র অভাব আর ম্যালেরিয়ার ভয়াবহ প্রকোপে আইএনএ পিছু হটতে বাধ্য হয়। জাপানি বিমান বাহিনীর সমর্থন না থাকায় ব্রিটিশদের শক্তিশালী বিমান হামলার সামনে তাদের টিকে থাকা অসম্ভব হয়ে পড়ে। সামরিক দৃষ্টিকোণ থেকে এটা ছিল একটা হৃদয় বিদারক পরাজয়। তাহলে এই সবকিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? এই সামরিক পরাজয়ের অর্থ কি পুরো প্রচেষ্টার ব্যর্থতা? মোটেও তা নয়। বরং আমি যদি একটা উপমা দিই, সামরিক যুদ্ধক্ষেত্রে তারা হয়তো পরাজিত হয়েছিলেন, কিন্তু 1945 সালের শেষের দিকে দিল্লিতে শুরু হওয়া রেড ফোর্ট ট্রায়াল বা লালকেল্লা বিচার যেন আইএনএর বার্তার জন্য একটা বিশাল মেগাফোনের মতো কাজ করেছিল। যা বর্মার জঙ্গলে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তাই বিচারের মাধ্যমে গোটা ভারতের অলিতে গলিতে ছড়িয়ে পড়েছিল। চমৎকার একটা বিশ্লেষণ। যুদ্ধ শেষে ব্রিটিশরা যখন আইএনএ অফিসারদের, বিশেষ করে 3 ভিন্ন ধর্মের প্রতিনিধি প্রেম কুমার সাহাগল, গুরবক্স সিং ঢিলো এবং শাহনওয়াজ খানের প্রকাশ্য বিচার শুরু করে, তখন তাদের উদ্দেশ্য ছিল এদের দেশদ্রোহী প্রমাণ করে একটা দৃষ্টান্ত স্থাপন করা। কিন্তু ফলাফল হলো সম্পূর্ণ উল্টো। সারা দেশে এক অভূতপূর্ব গণজাগরণ তৈরি হয়। মানুষ প্রথমবারের মতো জানতে পারে যে বিদেশের মাটিতে ভারতীয়রাই একটা সেনাবাহিনী গঠন করে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। সাধারণ মানুষ বাঁধ ভাঙা জলোচ্ছ্বাসের মতো রাস্তায় নেমে আসে। দীর্ঘদিনের রাজনৈতিক শত্রুতা ভুলে কংগ্রেস এবং মুসলিম লীগের পতাকা একসঙ্গে উঠতে দেখা যায়। জওয়াহরলাল নেহেরু, যিনি একসময় সুভাষ বসুর সশস্ত্র সংগ্রামের ঘোর বিরোধী ছিলেন, তিনিও 25 বছর পর আইনি পোশাক গায়ে চাপিয়ে ভুলাভাই দেশাইয়ের সঙ্গে আইএনএ অফিসারদের পক্ষে আইনি লড়াইয়ে নামেন। এই গণজাগরণের সবচেয়ে মারাত্মক প্রভাবটা পড়েছিল ব্রিটিশ ভারতীয় সশস্ত্র বাহিনীর ওপর, যা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের মূল খুঁটি। 1946 সালের ফেব্রুয়ারিতে রয়্যাল ইন্ডিয়ান নেভি বা নৌবাহিনীতে এক বিশাল বিদ্রোহ শুরু হয়, যা করাচি থেকে বম্বে এবং কলকাতা পর্যন্ত ছড়িয়ে পড়ে। নৌবাহিনীর জাহাজে স্বাধীন ভারতের পতাকা ওড়ানো হয়। ব্রিটিশরা তখন হাড়ে হাড়ে টের পায় যে ভারতীয় সৈন্যদের আনুগত্যের ভিত পুরোপুরি ভেঙে পড়েছে। সামরিকভাবে পরাজিত হলেও ব্রিটিশদের মনে এই ভয় ঢুকিয়ে দেওয়ার ক্ষেত্রে সুভাষ বসুর কৌশল চূড়ান্ত রাজনৈতিক জয় লাভ করেছিল। কিন্তু এই মহাকাব্যের সবচেয়ে রহস্যময় এবং বিতর্কিত অংশটা আজও অমীমাংসিত রয়ে গেছে। 1945 সালের 18 আগস্ট তাইওয়ানের তাইহোপু বিমানবন্দরে সেই কথিত বিমান দুর্ঘটনা। এই একটা ঘটনাকে কেন্দ্র করে যতগুলো তদন্ত কমিশন এবং গোয়েন্দা রিপোর্ট তৈরি হয়েছে তা কল্পনারও অতীত। এই পর্যায়ে এসে ঐতিহাসিক উৎসগুলো একে অপরের সঙ্গে সাংঘর্ষিক হয়ে ওঠে। একদিকে
SAIR এর মতো সুভাষ বসুর ঘনিষ্ঠ সহযোগী এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান রয়েছে। সুগত বসুর মতো অনেক স্বনামধন্য ঐতিহাসিকের মতে এবং জাপানি ডাক্তার ইয়োশিমি, যিনি শেষ মুহূর্তে তার চিকিৎসা করেছিলেন, তাদের রিপোর্ট অনুযায়ী সুভাষ বসু সেই বিমান দুর্ঘটনাতেই মারা গিয়েছিলেন। হ্যাঁ, তৃতীয় মাত্রার অগ্নিদগ্ধ হয়ে তার মৃত্যু হয় বলে সরকারিভাবে জানানো হয়। কিন্তু গল্প এখানেই শেষ হচ্ছে না। একদমই না। 2015 সালে পশ্চিমবঙ্গ সরকার এবং পরে ভারত সরকারের প্রকাশ করা ডিক্লাসিফাইড বা গোপনমুক্ত ফাইলগুলো একেবারে অন্য একটা চিত্র সামনে আনে। এই ফাইলগুলোর গভীরে গেলে দেখা যায় যে ব্রিটিশ এবং আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলো বিমান দুর্ঘটনার তথ্যটি পুরোপুরি বিশ্বাস করেনি। 1948-49 সালেও ইউকে এবং US ইন্টেলিজেন্স সন্দেহ করত যে সুভাষ বসু হয়তো মৃত্যুর জাল বুনে অন্তর্ধান করেছেন এবং রাশিয়ায় বা চীনে অবস্থান করে এশিয়ায় কমিউনিস্ট অভ্যুত্থানগুলোতে প্রভাব ফেলছেন। ডিক্লাসিফাইড ফাইলে থাকা আইবি বা ইন্টেলিজেন্স ব্যুরোর হাতে ধরা পড়া একটা চিঠির কথা উল্লেখ করা প্রয়োজন। সেখানে চীনের পত্রিকায় তার বেঁচে থাকার খবর প্রকাশের কথা বলা হয়েছিল। যুদ্ধের পর বিশ্ব রাজনীতিতে স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার শুরু হয়ে গিয়েছিল। গোয়েন্দা সংস্থাগুলো এতটাই সন্দেহপ্রবণ ছিল যে তারা মনে করত সুভাষ বসু হয়তো নতুন করে সোভিয়েত ইউনিয়নের সাহায্য নিয়ে কোনো বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছেন। বর্তমান যুগে ইন্টারনেট এবং ইউটিউবের বিস্তারের ফলে এই রহস্য যেন নতুন মাত্রা পেয়েছে। আই অ্যাম বোসের মতো বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং স্বাধীন গবেষকরা দাবি করেন যে নেতাজি বেঁচে ফিরেছিলেন এবং গুমনামি বাবা বা অন্য কোনো পরিচয়ে ভারতে অবস্থান করছিলেন। তাদের দাবি ভূরাজনৈতিক কারণে এই সত্যিটা ইচ্ছাকৃতভাবে চাপা দেওয়া হয়েছে। এমনকি এই চ্যানেলগুলোর পক্ষ থেকে এও দাবি করা হয় যে তাদের ভিডিওর ওপর কপিরাইট স্ট্রাইক দিয়ে বা অ্যালগোরিদম পরিবর্তন করে এই তথ্যগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছাতে বাধা দেওয়া হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে একটা বিষয় খুব স্পষ্টভাবে পরিষ্কার করা প্রয়োজন। আমরা আজকের এই আলোচনায় কোনো নির্দিষ্ট তত্ত্বের পক্ষ নিচ্ছি না। আমরা বিমান দুর্ঘটনার তথ্যকে যেমন ধ্রুব সত্য হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি না, তেমনি তিনি বেঁচে ছিলেন এমন কোনো কনস্পিরেসি থিওরি বা দাবিকেও সমর্থন করছি না। একদম ঠিক। আমাদের মূল লক্ষ্য হল সরকারি ফাইল থেকে শুরু করে আধুনিক মিডিয়া, ঐতিহাসিক উৎসগুলোতে যে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ এবং তথ্য রয়েছে তা সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে তুলে ধরা। তবে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়, তা হল তথ্য প্রযুক্তির এই আধুনিক যুগে 8 দশক পার হয়ে যাওয়ার পর একজন মানুষের অন্তর্ধান নিয়ে ভারতীয়দের মনে কৌতূহল এবং আবেগের তীব্রতা এতটুকু কমেনি। একজন তরুণ ICS অফিসারের নিরাপদ বিলাসবহুল জীবন প্রত্যাখ্যান করা থেকে শুরু করে মাঝরাতে পুলিশের চোখ এড়িয়ে দেশত্যাগ, কাবুলের রুক্ষ পাহাড় পেরিয়ে বার্লিন হয়ে সাবমেরিনে এশিয়া যাত্রা এবং বিদেশের মাটিতে সম্পূর্ণ নিজস্ব একটা সেনাবাহিনী ও সরকার গঠন, পুরো যাত্রাটা মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ একটা মহাকাব্য। মহাত্মা গান্ধীর সঙ্গে তার আদর্শগত পথ হয়তো আলাদা ছিল, কিন্তু ভারতের পূর্ণ স্বাধীনতার প্রশ্নে তাদের লক্ষ্য ছিল এক বিন্দুতে গাঁথা। আজকের এই দীর্ঘ বিশ্লেষণ থেকে একটা বিষয় স্পষ্ট যে ইতিহাস কখনো সরল রেখায় চলে না। এটা সাদা কালো কোনো এক্স-রে রিপোর্ট নয়। এর পরতে পরতে লুকিয়ে থাকে অসংখ্য ধূসর স্তর, ভূ রাজনৈতিক বাধ্যবাধকতা এবং মানুষের অদম্য ইচ্ছাশক্তির গল্প। আর সেই জটিল স্তরগুলো উন্মোচন করা এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অতীতকে বিচার করাই প্রকৃত ইতিহাস চর্চার উদ্দেশ্য। আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে একটা সম্পূর্ণ নতুন এবং উস্কানিমূলক প্রশ্ন রেখে যেতে চাই, যা এই ঐতিহাসিক ঘটনা প্রবাহকে একটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাবতে সাহায্য করবে। যদি ইতিহাসের চাকা একটু অন্যভাবে ঘুরত, মানে যদি আইএনএ জয়ী হতো? হ্যাঁ, যদি প্রতিকূল আবহাওয়া না থাকত এবং আজাদ হিন্দ ফৌজ সামরিকভাবে জয়লাভ করে 1944 বা 1945 সালেই ব্রিটিশদের উৎখাত করে ভারতে প্রবেশ করতে সক্ষম হতো, তবে স্বাধীন ভারতের রাজনৈতিক রূপরেখা ঠিক কেমন হতো? এটা রাষ্ট্রবিজ্ঞানের একটা অত্যন্ত গভীর চিন্তার বিষয়। সুভাষ বসু তার বিভিন্ন লেখায় ইঙ্গিত দিয়েছিলেন যে শত শত বছরের পরাধীনতার পর একটা সদ্য স্বাধীন দেশকে স্থিতিশীল করতে এবং আধুনিক রাষ্ট্র গঠনের প্রাথমিক পর্যায়ে কিছু সময়ের জন্য একটা শক্তিশালী, কেন্দ্রীভূত বা কর্তৃত্ববাদী শাসনের প্রয়োজন হতে পারে। মানে গণতন্ত্রের উন্মুক্ত চর্চার আগে একটা কঠোর শৃঙ্খলাবদ্ধ সমাজ গড়ার যে স্বপ্ন তিনি দেখতেন, তা যদি বাস্তবায়িত হতো, তবে আজকের ভারতের গণতান্ত্রিক ভিত্তি, অর্থনীতি
এবং বিশ্ব দরবারে এর অবস্থান কি সম্পূর্ণ ভিন্ন হতো? এটা সত্যি একটা বড় ভাবনার বিষয়। এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, যা নিয়ে গভীরভাবে ভাবার অবকাশ রয়েছে। ইতিহাস শুধু অতীতের ফেলে আসা গল্প নয়, এটা সমান্তরাল ভবিষ্যতের সম্ভাবনাগুলোকেও নতুন করে ভাবতে শেখায়। যারা শুনছেন তারা বিষয়টা নিয়ে একটু ভেবে দেখতে পারেন। আমাদের আজকের এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ করছে। নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ঐতিহাসিক রহস্যের জট খুলতে আবার আমাদের কথা হবে।